জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার, ব্লক রেড ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। অতি উৎসাহী ছিলেন হাবিব ও হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। ব্যাপক হত্যাযজ্ঞের পর রক্তিম জুলাইয়ের এই দিনে হাসিনা সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ঘৃণাভরে প্রত্যাখ্যান ছাত্র জনতার। ফেসবুক প্রোফাইল লাল রঙে রাঙিয়ে প্রতিবাদ। আমদানির মিথ্যা ঘোষণার, ব্যাংকিং চ্যানেলে সিংহভাগ অর্থ পাচার, দাবি বিআইবিএম এর। কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ঘাটতি দায়ী, যাচাই বাছাইয়ে কঠোর হওয়ার পরামর্শ। 12 কোটির গাড়ি নিলামে উঠেছে মাত্র 5 লাখ। সাবেক এমপিদের জন্য আনা 30টি যান এখন চট্টগ্রাম কাস্টমসের গলার কাটা। বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে এনবিআরকে চিঠি। ভোরের সময় সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই পুনর্জন্মের মাস। এতে অংশ নিয়ে গণহত্যায় জড়িত পলাতকদের বিদেশ থেকে এনে বিচারের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জামাত আমির বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগ আসবে। আর বিএনপি মহাসচিব বলেন, সামান্য রাজনৈতিক বিরোধকে বড় করে উপস্থাপন করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। জাতিসংঘের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাইয়ের স্মরণ সভা। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারা। জাতিসংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমার ভাইদেরকে রাস্তায় গুলি করে মারছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবার ও আহতরা বক্তব্য রাখেন। এ সময় তারা গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান। এই ছেলে তো কোটার দরকার ছিল না। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। বিচার সংস্কার ও নির্বাচন সমান তালে এগিয়ে নেওয়ার দাবি করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে তা হবে জাতির জন্য আরেকটি বিপর্যয়। 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। রাজনৈতিক দলগুলোর সামান্য মতবিরোধকে বড় আকারে প্রচার করে জাতিকে বিভক্ত করার অভিযোগ তুলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ইতোমধ্যে সংস্কারের মৌলিক সব বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, বাকিগুলোতে সমঝোতায় পৌঁছানো দলগুলোর দায়িত্ব। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেনসাসে আসতে সক্ষম হয়েছি। প্রলোভ দেওয়া সংস্কার নয়, গভীর পরিবর্তনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও যে কোনো নামে ফিরে আসবে স্বৈরাচার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। শুধু স্বৈরাচার মুক্ত নয়, জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে প্রধান উপদেষ্টা সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। আল্লাহ হাফেজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মানুষের প্রয়োজনে না এলে সেই সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ ও সংস্কারের কাজ দ্রুত শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, পিআর পদ্ধতি নয়, দেশের মানুষ যেভাবে অভ্যস্ত সেভাবে ভোট করতে হবে।
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে স্মরণ সভা। মঙ্গলবার দুপুরে এই আয়োজনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে অবিলম্বে জুলাই সনদ এবং সংস্কারের কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি সংস্কারকে ভয় পায় না, বরং স্বাগত জানায়। আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। এ সময় সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবির সমালোচনাও করেন মির্জা ফখরুল। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? একটা রাজনৈতিক দল এটাকে বন্ধ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এদিন সকালে বনানীতে মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে গুম কমিশনের কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার দল ক্ষমতায় এলে গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন, তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এলডিসি উত্তরণে মাথা পিছু আয় বাড়িয়ে দেখানোর জন্য জনসংখ্যা কমিয়ে দেখিয়েছে স্বৈরাচারী সরকার। এই গ্রাজুয়েশন করা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, কারণ এই গ্রাজুয়েশনের ভিত্তি ছিল শেখ হাসিনার রেজিমের ফলস ডেটার মাধ্যমে, তার উপরে যোগ হয়েছে সিন্স হাসিনা ফ্লেড দ্য কান্ট্রি। বিএনপি ক্ষমতায় এলে শেয়ার বাজার পুনরুজ্জীবিত হবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। দেশকে গড়তেই নতুন সংবিধান দাবি দলটির। টাঙ্গাইল ও গাজীপুরে জুলাই পদযাত্রায় নেতারা বলেন, সংখ্যালঘুদের বাড়িতে হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। জুলাই পদযাত্রা কর্মসূচির ২৯তম দিনে গাজীপুরে এনসিপি কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতার পদচারণায় মুখর জয়দেবপুরের রাজবাড়ী মাঠ। সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পুলিশের ভেতর বিভাজন তৈরি হয়েছে উল্লেখ করে বলেন, দ্রুত সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করে বাহিনীকে দলীয় মুক্ত করতে হবে। পুলিশে বিভাজন রয়েছে, আজকে কোন একটা সংকট তৈরি হোক, সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত। সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। গাজীপুরকে শ্রমিক আন্দোলনের সূতিকাগার আখ্যা দিয়ে শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সূতিকাগার হয়, গাজীপুর শ্রমিক আন্দোলনের সূতিকাগার। যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়। এর আগে সকালে টাঙ্গাইলে জেলা সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় নিরালা মোড়ে। পরে এক পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি নেতাদের। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশের প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান তারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে, আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজের একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই, কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায়।
আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। শামবাসী, সময় সংবাদ, গাজীপুর। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আন্দোলনকারীদের ওপর লিথাল ওয়েপন ব্যবহারে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তাকে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আদালতে দেয়া জবানবন্দিতে কথা বলেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুনুর রশিদ লেথাল ওয়েপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন বলেও জানান তিনি। এছাড়া সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নেওয়া সহ ওই সময়ে নেয়া নানা সিদ্ধান্তের কথাও প্রকাশ করেছেন সাবেক এই পুলিশ প্রধান। আফজাল হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এবছরের 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 সালের ভোটে অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেছেন 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে 2 জন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল হাসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকেই সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা করা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দি দিয়েছেন তিনি। বলেন, 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন মামুন। জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা, আহতের ঘটনায় সে সময়ের পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন অপেক্ষা রাজসাক্ষী হিসেবে তার জবানবন্দির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এ পাকিস্তানি বাহিনীর চেয়েও জুলাইয়ে নৃশংস অপরাধ করেছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে এগোচ্ছে বিচার প্রক্রিয়া, ভবিষ্যতে বন্ধ করতে পারবে না কোনো সরকারই। ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশা করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিয়ে আলোচনা অনুষ্ঠান ও তথ্য প্রদর্শনীতে উঠে আসে গণ অভ্যুত্থানের ইতিহাস। শহীদ পরিবারের সদস্যরা বলেন, স্বৈরাচারের দোসরদের ক্ষমতায় বসিয়ে সংস্কার করা সম্ভব নয়। যতদিন আপনারা আছেন এই দেশের জন্য আপনারা কাজ করবেন, বিশেষ করে আইওয়াস বলতে যেটা, আইওয়াস জাতীয় কোনো কাজ করবেন না, দেখানোর জন্য কোনো কাজ করবেন না। স্বৈরাচারের দোসরকে বসায় রেখে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন সংস্কার। সত্যি কথা বলতে সবাই ভয় পাই, আমরা আসলে ভয় পাই না, কারণ আমরা শহীদের পিতা, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। বিচার বাধাগ্রস্ত করার চেষ্টাকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশের সম্পাদক। জুলাই বিপ্লবের পর থেকে আমাদের আর বাইরের নায়কদের প্রয়োজন নাই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্য। যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে,
তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, সুষ্ঠু বিচার না হলে গুম খুনের সংস্কৃতি অব্যাহত রাখতে পারে পরবর্তী সরকারও। 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে। একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। ৭১-এ পাকিস্তানি বাহিনীর চেয়েও নৃশংস অপরাধ করেছেন শেখ হাসিনা এমন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, পরবর্তী কোনো সরকারও জুলাই হত্যাযজ্ঞের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে। পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। সুষ্ঠুভাবে বিচার না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন বক্তারা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মঙ্গলবারের আলোচনাতেও ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। অন্যদিকে মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পালের মতো বিষয়েও ঐকমত্য হয়নি। কমিশনের প্রস্তাবনা অনুযায়ী র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে আপত্তি জানায় বিএনপি সহ কয়েকটি দল। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক নিয়ে কমিশনের প্রস্তাব 3/4 দল সমর্থন করেছে। 31 জুলাইয়ের মধ্যে সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করানোর আশাবাদ পুনর্ব্যক্ত করেন আলী রিয়াজ। 31 জুলাইয়ের মধ্যে বিবাদমান সব বিষয়ে ঐকমত্য তৈরি করে জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পাল এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। যদিও কোনো বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়নি এদিনও। দীর্ঘ আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক নিয়ে কমিশনের প্রস্তাব 3/4 দল সমর্থন করেছে। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি থাকায় এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে কমিশন। দিনের অন্যান্য আলোচ্য সূচি অমীমাংসিত থাকলেও 31 জুলাইয়ের মধ্যে সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করানোর ব্যাপারে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। আজকের আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার 3/4 মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতি নিয়ে কমিশনের দেওয়া র্যাঙ্ক চয়েসের প্রস্তাবে জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করে। বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনিই প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে র্যাঙ্ক পদ্ধতি নিয়ে আপত্তি জানায় বিএনপি। এ সংক্রান্ত অমীমাংসিত বিষয় সংসদের উপর ন্যস্ত করার কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐক্যমতে আসতে চাচ্ছি, আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক। অন্যদিকে নারী আসনে সরাসরি নির্বাচনের বাধ্যবাধকতার বিরোধিতা করে ইসলামী আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম সহ কয়েকটি দল। বিপরীতে 100 আসনেই সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিদ্যমান 50 থেকে এটাকে 100-তে উন্নীত করা, এ ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা ছিল এবং এখনো আছে। নারীরা প্রত্যক্ষ ভোটে নামা বর্তমান যুগে এটা অনেক নারীদের কষ্টসাধ্য ব্যাপার হয়। মৌলিক বিষয়ে সংস্কার বাস্তবায়নে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে 66টি সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে নিজেদের অবস্থান জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীনের সম্মতির বিষয়েও নিশ্চিত করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনা করে ইয়াও ওয়েন বলেন, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে দুদেশের তৎপরতাও চোখে পড়ার মতো। শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশের রাজনীতির বিষয়েও সচেতন চীন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকার পাশাপাশি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে অংশ নিয়ে একথা বলেন তিনি। কবে কিভাবে নির্বাচন সেটি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাই নিবন্ধিত সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন। উত্তরের জনপদের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে নিজেদের সম্মতির কথাও জানান চীনা রাষ্ট্রদূত। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনা করে তিনি বলেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে এমন সিদ্ধান্ত। সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর F-7 বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারকে সহায়তার ব্যাপারেও নিজেদের আগ্রহ প্রকাশ করেছে চীন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে 12ই আগস্ট। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের পর দাবি ওঠে ডাকসু নির্বাচনের, যার লক্ষ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধন সহ নানা কর্মযজ্ঞ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। তফসিল অনুযায়ী 30 জুলাই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। 12 থেকে 18 আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে মনোনয়নপত্র। আর 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা শেষে 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। এবার আবাসিক হলের বাইরে 6 কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রথমবারের মতো আমরা হলের বাইরে ভোট কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে অংশীজনদের, বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ছাত্রদল কোনো প্রতিক্রিয়া না জানালেও স্বাগত জানিয়েছে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ। জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের ডাকসুর যে প্রক্রিয়া সেটি বলা যায় যে আলোর মুখ দেখলো। কোনো চাপে পড়ে, কোনো কিছুর ভয় করে যদি ডাকসু নির্বাচনকে পেছানো হয় তাহলে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য খুব সুখকর ব্যাপার হবে না। গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি এটা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হলে ডাকসুর কোনো বিকল্প নাই। এর আগে 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা গত বছরের এই দিনে লাল রঙে রঞ্জিত করেন নিজেদের প্রোফাইল। কোটি কোটি ব্যবহারকারীর এই প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতদের স্মরণে গত বছরের 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু শোকের সেই কালো রঙের বিপরীতে মুখ চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে সংহতি জানিয়ে কোটি মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করেন। জুলাইয়ের এই রক্তিম দিনটি কেমন ছিল জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 30 জুলাই 2024 ইতোমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ। আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটোয়া বাহিনীর। এই রকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরা। এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন তারা।
আমরা অ্যাক্টিভ হয়ে আমরা ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন ফর্মুলা এনে দেয়াল লিখন, কখনো আমরা হচ্ছে লাল পতাকা, লাল কাপড় বাঁধা চোখে মুখে, কখনো বা হচ্ছে আমরা মার্চ ফর জাস্টিস, কখনো আমরা সমাজের সর্বস্তরের মানুষকে মূলত কানেক্ট করার চেষ্টা করেছি। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তি ও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচার সহ 11 দফা দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের ফোরাম সাদা। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও জানায়। এত কিছুর মাঝে সরকার তখন ব্যস্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কাজে। সরকারের 3 মন্ত্রী জানান পরদিনের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবিরের রাজনীতি। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালন হবে এ কর্মসূচি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ওয়াশিংটনে বাংলাদেশি পণ্যে আরোপ করা শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ দলের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 12:30টায় শুরু হওয়া এই আলোচনা চলে ভোর 5:30টা পর্যন্ত। বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার ভোরে ওয়াশিংটনে এসে পৌঁছায়। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। পাচার হওয়া অর্থের বেশিরভাগই আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলে হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এমন দাবির পর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে অসৎ ব্যবসায়ীদের চতুরতার কাছে অসহায় তারা। এদিকে অর্থ পাচার বন্ধে কঠোর হওয়া ছাড়া বাংলাদেশ ব্যাংকের সামনে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের প্রতিবেদন। 2009 থেকে 2023 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি ডলার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস GFIRS এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের এই হিসাব জানিয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তবে কিভাবে অর্থ পাচার হয়েছে তা সুনির্দিষ্ট না করলেও এবার তা জানালো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। তাদের এক গবেষণায় জানানো হয়েছে আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় সিংহভাগ টাকা পাচার হয়েছে ব্যবসার আড়ালে ব্যাংকিং চ্যানেলে। বেশি হয়েছে পোশাক, ভোগ্যপণ্য ও জ্বালানি আমদানি খাতে। কত ধূর্ততার সাথে মানুষ করে, যারা করে এটা কিন্তু যে গাইডলাইন্স বা এগুলা দিয়ে ধরা যাবে না। এটা একদম আইকিউ অ্যাপ্লাই করতে হবে। আমদানি কার্যক্রমে দেশীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতি ছিল উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন সুতা ও গার্মেন্টসের মতো অন্যান্য খাতের লেনদেনও কঠোরতার সঙ্গে যাচাই বাছাই প্রয়োজন। মনিটরিং এর ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ ব্যাংক যদি তার দায়িত্ব অতীতে সঠিকভাবে পালন করত তাহলে হয়তো বা এত পরিমাণে মানি লন্ডারিং হওয়ার সুযোগ কম থাকতো। স্টিল মিল, রোলিং মিল, খাদ্য পণ্য, সেখানে এরকম কোনো টুলস কিন্তু আমার জানা মতে নাই। আমরা মনে করি ওই জায়গাগুলোতে সরকারের আরও লক্ষ্য দিতে হবে এবং সেখানে কিভাবে আরও টুলস বাড়ানো যায় যাতে মানি লন্ডারিং প্রবণতা কমে। দায় না এড়িয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা আর পাচারের পথ বন্ধে সন্দেহজনক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দায়িত্ব হলো যে এই দেশ থেকে যাতে ডলার বের হয়ে না যায় অবৈধভাবে সেটা নিশ্চিত করা। তো এবং এই জায়গাতে তারা যে ব্যর্থ হয়েছে তো সেই ব্যর্থতাটা স্বীকার করা উচিত। সিস্টেম যেটা তৈরি হয়েছে, চ্যানেল তৈরি হয়েছে, সেগুলো তো বন্ধ করতে হবে। সন্দেহজনক লেনদেনগুলো কিন্তু সমস্যার গোড়া।
তো সেগুলো সন্দেহের কাতারে রেখে যে যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আসলে এই মানি লন্ডারিংটাকে আমরা প্রতিহত করতে পারবো। আমলা ও রাজনীতিবিদ সহ জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে না পারলে দেশের অর্থ পাচার সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে না বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি থেকে বের হতে না পারলে আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি, এমন শঙ্কার কথা জানাচ্ছেন অর্থনীতিবিদেরা। ব্যবসায়ীরা বলছেন, সুদ হার বেশি থাকলে যেমন বাড়বে উৎপাদন ব্যয়, তেমনি কমবে বিনিয়োগ, যা ভোগাবে সাধারণ মানুষকে। আগামী বৃহস্পতিবার ঘোষণা হতে যাওয়া চলতি বছরের প্রথম মুদ্রানীতি তাই শিথিল করার পক্ষে তারা। বাংলাদেশ ব্যাংকের আভাস, সংকোচনমুখী পথ থেকে সরে না এলেও এবার কিছুটা ছাড় দিতে চান তারা। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গেল বছরের 27 অক্টোবর থেকে নীতি সুদহার আরোপ করা হয় 10%, যা এখনও বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার উঠে আছে 15% পর্যন্ত। গেল এক বছরের উদ্যোগে 1% ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে 7%-এর নিচে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 3.1% কম। এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিনিয়োগ বান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা। আমরা যেভাবে ইন্টারেস্ট রেট 9% থেকে 15% লেভেলে নিয়ে এসেছি, তাতে কিন্তু অনেক ব্যবসার পক্ষে আসলে আর এটা সাস্টেন করা সম্ভব হচ্ছে না। আবার একই সাথে তাদের যে এক্সিস্টিং লোন যেগুলো আছে, সেটাও আসলে সার্ভিস করাটা কঠিন হয়ে পড়ছে। ফলে আমাদের যে কুঋণ বাড়ছে, এটার কিন্তু একটা বড় চাপ আসছে আসলে এই পার্টিকুলার ইন্টারেস্ট রেট মেকানিজমের ফলে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে না পারলে আবারও লাগামহীন হতে পারে মূল্যস্ফীতি। বিনিয়োগ যদি আমরা বাড়াতে চাই, তাহলে ঋণের সুদের হারটা কমাতে হবে, এবং ঋণের সুদের হার কমানোর জন্য আসলে আমাদের স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি, সেটার রেটটা কমাতে হবে। এটা যদি এর মধ্যে 11.5 আছে, যদি 10.5 করা হয় বা অন্তত 11 করা হয়, তাহলে সেক্ষেত্রে করেসপন্ডিংলি ঋণের সুদের হারটাও কমবে। ভোক্তা ব্যয়ের চাপ কমতে থাকায় ধীরে ধীরে শিথিল হচ্ছে আমদানি কঠোরতা। এই অবস্থায় এবারের কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার আভাস বাংলাদেশ ব্যাংকের। আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা একটু সংকোচনমূলক নীতি অবলম্বন করতে চাচ্ছি, কারণ আমরা মূল্যস্ফীতিটা আরেকটু নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। সংকোচনমূলক নীতি থেকে বের হয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ উৎসাহিত করা। সর্বশেষ যে ষান্মাসিক যেটা ঘোষণা করা হয়েছিল, তার সাথে যদি বিভিন্ন প্যারামিটার কম্পেয়ার করি, সুযোগ আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে বলে আশা এই কর্মকর্তার। নির্বাচনে হাওয়া শুরু হলেই। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 12 কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র 1 থেকে 5 লাখ টাকা দর ওঠায় এমপি সুবিধায় 30 গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এ অবস্থায় অন্তত 150 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রেখে গাড়ি বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের 31 জন সংসদ সদস্যের নামে আমদানি করা এসব গাড়ি গত 9 মাসের বেশি সময় ধরে বিক্রির নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। একটি গাড়ি নিয়ে উচ্চ আদালতে রিট মামলা থাকায় বাকি 30টি গাড়ি একবার নিলামও তোলা হয়েছিল। এমপি সুবিধায় আনা এসব গাড়ির বাজার মূল্য অন্তত 12 কোটি টাকা, কিন্তু নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল 9 কোটি 67 লাখ টাকা। অবাক করা বিষয় হলো, প্রথম নিলামে এসব গাড়ির দর হাঁকা হয়েছে মাত্র 1 থেকে 5 লাখ টাকা। আর তাই প্রকৃত রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউস এসব গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন কৌশল পাল্টাচ্ছে। এর মধ্যে 21টি গাড়িতে নিলাম বিট হলো, 9টি গাড়ি কিনতে আগ্রহী কেউ ছিল না। শুধুমাত্র একটি গাড়ি সর্বোচ্চ দরদাতা হিসেবে 3 কোটি 10 লাখ টাকা প্রস্তাব করলো। বাকি সবগুলি গাড়ির দর ছিল 1 লাখ থেকে 30 লাখ টাকার মধ্যে। আর তাই প্রথম নিলামের পর দ্বিতীয় নিলামও স্থগিত করা হয়। 9 কোটি 67 লাখ টাকার গাড়ি যদি 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 30 লাখ টাকায় বিক্রি হয়, এখানে সরকারের রাজস্ব হানির একটা বড় সম্ভাবনা থাকে। এই জন্য পরবর্তীতে আমরা এটা নিলামে না তুলে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মতামত চেয়েছি। আইন অনুযায়ী দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টম হাউস। এক্ষেত্রে অন্তত 150 কোটি টাকার বেশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
এই অবস্থায় রাজস্ব আদায়ে প্রকৃত মূল্য ঠিক রেখে গাড়ি বিক্রির উপায় খুঁজতে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। রাজস্ব বোর্ড বলেছে যে এটা যেটা ন্যূনতম একটা মূল্যতে যায় দ্বিতীয় নিলামে হলেও যেন আমাদের রিজার্ভ ভ্যালুর একটা ন্যূনতম শতাংশ, যেটা হতে পারে 30% বা 40% একটা মূল্য, এটা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। এদিকে বন্দর সহ বিভিন্ন সরকারি সংস্থাও এমপি কোটায় আমদানি করা এসব গাড়ি কিনতে আগ্রহী হয়ে উঠেছে। এর মধ্যে একক হিসেবে বন্দরের 5টি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় রয়েছে। অকশন ভ্যালু যেটা আসে সেই ভ্যালুতে আমরা গাড়িগুলা চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমরা কিনতে চাই, সেরকম একটা প্রস্তাব আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এনবিআর এর কাছে পাঠিয়েছি। দ্বাদশ সংসদের সদস্যরা গত বছরের জুন জুলাই মাসে বিনা শুল্কে জাপান থেকে এসব গাড়ি আমদানি করেছিল, কিন্তু 5 আগস্ট সরকার পতন হয়ে গেলে সেপ্টেম্বর অক্টোবর মাসে গাড়িগুলো দেশে এসে পৌঁছায়। আইনি জটিলতায় এসব গাড়ি ছাড় না হয় নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাইলস্টোন স্কুলে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ পেরুলেও অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। ট্রমা কাটাতে ক্যাম্পের শিক্ষার্থীদের কাউন্সেলিং চলছে, দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবাও। এদিকে বার্ন ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন 3 জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্র নুহান হোসেন। হায়দার আলী ভবনেই ছিল তার শ্রেণীকক্ষ। 21শে জুলাই ভবনের 2য় তলায় ছিল সে। আগুনে হাত ও কানের কিছু অংশ পুড়ে গিয়েছে তার। দুঃসহ স্মৃতি নিয়েই এসেছে বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্পে চিকিৎসা নিতে। তার মতো আরো কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক এসেছেন চিকিৎসা সেবা নিতে। কানে বেশি ব্যথা পাইছিলাম, গা কাঁপে, তারপরে ব্যথা করে কান। ওই দিন অনেকটা খারাপ অবস্থা ছিল, আমার সামনে যারা ছিল তাদের হাত পা এবং কান পুড়ে গেছে। রোববার থেকে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বিমান বাহিনী, যুক্ত হয়েছে কাউন্সেলিং সেন্টার। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ পেরুলেও আহতদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। মাইলস্টোন স্কুলের একটি ভবনে রাখা সারি সারি ব্যাগ, কোনোটি অক্ষত, কোনোটি ছিন্ন বিচ্ছিন্ন, বহন করছে সেদিনেরই বিভৎসতার চিত্র। অনেক শিক্ষার্থী এসে খুঁজে নিচ্ছে ব্যাগ। এই ব্যাগটা আমার ভাইয়ের, ওর বডি 25% বার্ন হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এখনো কথাবার্তা বলতে পারতেছে, ভালো আছে। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে আছেন। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। আর সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। এখন পর্যন্ত রাজধানীর 3 হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীর সংখ্যা 45 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছেন 34 জন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে 158 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন দুদকের আবেদনে সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের 3.5 কোটি টাকার ফ্ল্যাট সহ একাধিক ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর সিদ্ধেশ্বরীতে রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পে 3.5 কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের নামে। দুদকের আবেদনে মঙ্গলবার ফ্ল্যাটটি জব্দের আদেশ দেন আদালত। নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও তদবির বাণিজ্যের মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে তার 11টি ব্যক্তিগত ও শেয়ার হিসাব ফ্রিজ করা হয়েছে। এদিন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে 158 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, নিজ নামে বা ভোগ দখলে রাখা এবং 19টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু
অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় সাবেক সচিব এবং উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ 11 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি সংকট কাটাতে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের গতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। পাশাপাশি এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে স্থলভাগে টার্মিনাল নির্মাণেও অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সকালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে একথা জানান রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বছর বছর কমছে দেশীয় উৎপাদন, বাড়ছে চাহিদা আর যোগানের ফারাক। জ্বালানি খাতের এমন সংকটময় চিত্রের বিপরীতে দেখা যাচ্ছে না তেমন কোনো আশার আলো। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ ও আগামীর করণীয় বিষয়ে বুধবার এক সেমিনারের আয়োজন করে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসেন বলেন, নতুন করে গ্যাসের সন্ধান না মিললে দেশের বিদ্যমান মজুদ দিয়ে চলা যাবে বড়জোর 2030 সাল পর্যন্ত। তাই জ্বালানি অনুসন্ধানের পাশাপাশি বাড়াতে হবে এলএনজি আমদানির অবকাঠামো। 2030 পর্যন্ত যে কোনো অবস্থায় আমাদের অ্যাটলিস্ট একটা, প্রেফারেবলি 2টা এফএসআরইউ লাগবে। কিন্তু কথা হচ্ছে ডলার কই এলএনজি কেনার। সো ক্যান উই প্ল্যান দ্য গ্যাস সেক্টর বেসড অন এলএনজি ইম্পোর্ট? পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, সংকট কাটাতে গতি বাড়ানো হচ্ছে জ্বালানির অনুসন্ধান কাজে। এছাড়া সমুদ্রে তেল গ্যাস উত্তোলনে দরপত্র কিনেও পরে আর কেন আগ্রহ দেখায়নি বহুজাতিক কোম্পানিগুলো তা পর্যালোচনা করছে পেট্রোবাংলা। এখনই ডিমান্ড ফুলফিল করতে আমার নুন আনতে পান্তা ফুরো এরকম অবস্থা। সেই ক্ষেত্রে যদি আমাকে নতুন সংযোগের গ্যাস এনশিওর করতে হয় তাহলে আমাকে কি পরিমাণ সতর্ক হয়ে কাজ করতে হয়। বাপেসকে এই মুহূর্তে সবচাইতে গুরুত্ব দিচ্ছি। আমার বিশ্বাস যে আগামী ডিসেম্বরের মধ্যে দেখবেন যে তারা খুবই বিজি হয়ে যাবে। এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে স্থলভাগে টার্মিনাল নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে পেট্রোবাংলা। তবে এই কাজ সম্পন্ন করতেও লাগবে অন্তত 5 বছর। আমাদের এটা হলো হাই প্রায়োরিটি। এই কাজ শেষ করতে ইট টেকস 5 ইয়ার্স। তো তার মানে রাতারাতি কিছু আমরা দেখানোর মতো আমাদের সুযোগ এখানে আমরা পাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি যে এই সময় আমরা স্টার্ট করে দিয়ে যেতে। সিস্টেম লস কমানো, অবৈধ সংযোগ বিচ্ছিন্নেও গ্যাস বিতরণ কোম্পানিগুলো তৎপর বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। আমরা দেখানোর মতো আমাদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম। কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও তা বছরের পর বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, ছুটছেন সদর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। নওগাঁর বদলগাছি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে 3 লাখ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মাত্র 2 জন চিকিৎসক রয়েছেন। একই অবস্থা জেলার মান্দা, বদলগাছি, মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। 30 জন চিকিৎসকের বিপরীতে 4 জন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের সেবা দেওয়ার কাজ। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। রাজশাহীর চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বছরের বেশি সময় ধরে নষ্ট এক্স-রে মেশিন। এছাড়া রোগী নিয়ে যাওয়া আসার সময় রাস্তায় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় 30 বছরের পুরানো অ্যাম্বুলেন্স। জেলার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট। নাটোর, পাবনা ও বগুড়ার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। নেই সার্জারি, অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞ। ফলে বাধ্য হয়ে সদর ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এখানে কোনো চিকিৎসক নাই, বিল্ডিং শুধু হয়ে আছে। এখানে আমাদের অতি সত্ত্বর ডাক্তার এবং নার্সের প্রয়োজন এবং এখানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রে বলছে এখানে হবে না, বাইরে হবে, বেসরকারিতে পাঠিয়ে দিচ্ছে। তো কোনো টেস্টই হয় না সদরে, সবই তো বাইরে টেস্ট। তা আমরা গরিব মানুষ অত টাকা কই পাবো? অনেক পুরাতন গাড়ি, অনেক সময় রোগী নিয়ে যেতে লাগে বন্ধ হয়ে যায়। বিষয়টি অবলীলায় স্বীকার করে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা বলছেন, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামের অভাব থাকলেও সাধ্য অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। 1/3 কনসালটেন্টকে নিয়ে আমরা আসলে চিকিৎসা সেবা দিচ্ছি। সেই ক্ষেত্রে তো অবশ্যই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়ছে। চিকিৎসক সংকট এবং আমার জনবলের প্রচণ্ড সংকট। ইভেন আমার যে প্রশাসনিক, যে আমার অফিসে, সেখানে একজন মাত্র লোক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। চিকিৎসক নিয়োগের
জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিপূর্বে জানিয়েছি এবং তারা সচেষ্ট আছে। জনবল খুব শীঘ্রই দিলে আমরা সেখানে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের সেবা চালু রাখতে পারবো। রাজশাহী বিভাগের 8 জেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 65টি, আর শয্যার সংখ্যা প্রায় 3000। এখানে বছরে 12 লাখের বেশি রোগী চিকিৎসা নেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ তাসনিম। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। রাজশাহীতে আলু বিক্রি করে উঠছে না উৎপাদন ব্যয়। হিমাগারের ভাড়া মিটিয়ে মোটা অঙ্কের লোকসানে কৃষক। গত বছর দাম বেশি হয়, এবার আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। চাহিদার চেয়ে যোগান বেশি হয়, কমেছে দাম। কৃষকের পাশাপাশি লোকসানে মৌসুমি ব্যবসায়ীরাও। আলুর ন্যূনতম দাম নির্ধারণ ও বিশেষ ব্যবস্থায় বিক্রির দাবি তাদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী তানোরে 400 বিঘা জমিতে আলু চাষ করেছেন কৃষক আব্দুর রাজ্জাক। আলু চাষ করে এবার লোকসানের মুখে তিনি। এখন 12 টাকা স্টোরে বিক্রি হয়েছে, ঘাটতি আছে, দিয়ে আমাদের কোনো ক্যাশই থাকছে না। কৃষক ও কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 21 থেকে 25 টাকা, হিমাগার ভাড়া 6 টাকা, বস্তা পরিবহন, শ্রমিক ব্যয় ও নষ্ট আলুর হিসেবে বাজারজাত করা পর্যন্ত মোট ব্যয় 28 থেকে 33 টাকা। অথচ আলু পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা, প্রতি কেজিতে 14 থেকে 19 টাকা লোকসান। কৃষক পর্যায়ে মাঠ থেকে 15 টাকা কেজি দরে আলু কিনে হিমাগারে রেখে লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরাও। কৃষকের একটা টাকা থাকছে না, মানে সার বিষের যে দাম তো জানেন, 29 থেকে 30 টাকা খরচ। স্টোরে আমি আলু বেচছি 14 টাকা কেজি, পার কেজিতে 15 টাকা লস হয়েছে। যদি আলুর চাষ করে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে। রাজশাহী 37টি হিমাগারে বর্তমানে মজুদ 5.5 লাখ টন, এর মধ্যে 5 লাখ টনই খাবার আলু। এরই মধ্যে শুরু হয়েছে পচন, তাই কৃষকেরা লোকসানে আলু বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছেন। তাদের দাবি ন্যূনতম দাম নির্ধারণ, রপ্তানি বা টিসিবির মাধ্যমে আলু বিক্রি করা গেলে লোকসান কিছুটা কমতো। আলু দেশের বাইরে কোথাও কিংবা ওমেসের মাধ্যমে যেভাবে হোক কৃষককে আপনার হচ্ছে রক্ষার জন্য আপনার সরকারকে বা উপদেষ্টাদেরকে আগে আসা উচিত। কৃষি বিভাগ বলছে উৎপাদিত আলুর মান ভালো না হওয়ায় সম্ভব হচ্ছে না রপ্তানির। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় কমেছে দাম। কৃষক আলু উৎপাদনে আগ্রহী হয় এবং আমাদের পর্যাপ্ত উৎপাদন হয় এবং আমরা গত বছরের চেয়েও আমাদের লক্ষ্যমাত্রা বেশি অর্জন করতে পেরেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গতবার প্রত্যাশার চেয়েও বেশি দাম পান আলু চাষি ও ব্যবসায়ীরা। ফলে এবার রাজশাহীতে লক্ষ্যমাত্রার চেয়েও 3,500 হেক্টর জমিতে বেশি আলুর আবাদ হয়, আর বেশি আলু উৎপাদন হয় 90,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার শেরপুরে পানির চাপে বাঙালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। এতে শেরপুর ও পাশের ধুনট উপজেলার অন্তত 12টি গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সপ্তাহ পেরিয়ে গেলেও বাঁধটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এতে 2 উপজেলার অন্তত লাখো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ আলের রিপোর্ট। মৌসুমে বৃষ্টির পানি খালে জমা হয়ে পানির প্রবল স্রোতে বগুড়া শেরপুরের বাঙালি নদীর 50 ফুট বাঁধ ভেঙে যায়। এই সময় তীব্র স্রোতে একটি সুতার কারখানা ও মুদি দোকান নদীতে ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হয় শত শত হেক্টর ফসলি জমি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর জানায় 2024-25 অর্থ বছরের কাবিটা প্রকল্পের আওতায় 2 কিস্তিতে মোট 2,40,000 টাকা ব্যয়ে বাঙালি নদীর আশপাশের গ্রামের ফসলি জমিতে জলবদ্ধতা কমাতে বাঁধের মাঝে প্লাস্টিকের পাইপ বসানো হয়। গত 17 থেকে 22 জুলাই পর্যন্ত দ্বিতীয় দফায় জলবদ্ধতা নিষ্কাশনে বাঁধের পাইপ বসানোর কাজ শেষ করে কর্তৃপক্ষ। এর মাত্র 2 দিন পর 24 জুলাই বিকালে খালে জমে থাকা পানির প্রবল স্রোতে পাইপ ও বাঁধ ভেঙে যায়। গ্রামবাসীর অভিযোগ, বাঁধের মাঝে অপরিকল্পিতভাবে প্লাস্টিকের পাইপ বসিয়ে পানি চলাচলের উদ্যোগ নেওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। আবাদগুলো মানুষ হাটে নিয়ে যাবে না, ধান আছে নিয়ে যাবে না, তারপরে রোগী টুগী হলে পারে খুব সমস্যা। আমাদের এই বাঁধ ভাঙনের কারণে প্রায় 700 থেকে 800 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। ভ্যান হয়ে আটি বমু হে বুদ্ধি নেই, ধান ভাঙার যাবো তাও বুদ্ধি নেই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যেন এখানে দ্রুত একটা সুইচ গেট নির্মাণ করা হয়। দ্রুত ধসে পড়া বাঁধের স্থানে সেতু অথবা সুইচ গেট নির্মাণ হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সুইচ গেট বা অন্য কোনো একটা স্ট্রাকচার হয়তো প্রয়োজন হবে, যেটা স্যার পানি উন্নয়ন বোর্ড এটা করলে সবচেয়ে ভালো হবে। আশা করি খুব দ্রুত ওখানে একটা স্থায়ী সমাধান
ওখানে আমরা করতে পারবো ইনশাল্লাহ। ইউনোকে বলেছি ওইখানে আপনার একটা কালভার্ট দিয়ে তারপর মাটি দিয়ে রাস্তাটা আবার করে দেওয়ার জন্য দ্রুততম সময়ে যতটুকু সম্ভব এটা করে দেবে। বাঁধ ধসের ফলে সুগাট ইউনিয়নের চকধুলি, চককল্যাণী, কল্যাণী, জয়নগর, জয়লাজুয়ান, বেলগাছি, জোরগাছা ও আওলাকান্দি এবং ধনুট উপজেলার পেঁচবাড়ি, জলশুকা, বিশ্বহরিগাছা ও ভ্রমণগাতি গ্রামের মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বর্ষাকালেও পর্যাপ্ত পানি নেই চলন বিলে। সামান্য পানি আসলেও কচুরিপানার কারণে বিল দিয়ে নৌকা চলাচল করতে পারছে না। এতে বিলটিতে মাছের উৎপাদন কমার আশঙ্কা করছে মৎস্য বিভাগ। অন্যদিকে পানি না থাকায় আসছেন না পর্যটকরাও। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 3 জেলার প্রায় 62 বর্গ মাইলের চলন বিলের মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় রয়েছে 26 বর্গ মাইল অংশ। বর্ষাকালের মধ্য শ্রাবণেও নেই পর্যাপ্ত পানি। প্রতি বছর এই অংশে প্রায় 15টি সড়ক পানিতে তলিয়ে গেলেও এবার চিত্রটা ভিন্ন। এদিকে পানির প্রবাহ না থাকায় বিলের বেশিরভাগ এলাকায় কচুরিপানায় ভরে রয়েছে। এ কারণে নৌকা চলাচল করতে পারছে না। এছাড়া বিলে ও নদীতে মাছ পাচ্ছেন না মৎস্যজীবীরা। এছাড়া বিলের কচুরিপানা সরিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য কৃষককে গুনতে হবে অতিরিক্ত অর্থ। পানি নাই, মাছ কি কথা, এখন পানি নাই, মাছও নাই, নৌকা চালানো খুব অসুবিধা, খুব সমস্যা। শ্রাবণ মাস পানি নাই, আমরা তাহলে কি করব? ভাই আমরা 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে সারা নৌকা বানাচ্ছি, আমাদের আয় নাই, পানিও আসছে না, পানি বর্ষা মাসের শেষে, এদিকে আমার ইনকামও নেই। অপরিকল্পিত রাস্তাঘাট, পুকুর খনন সহ বিভিন্ন জোলা বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু আজকে চলন বিলের ঐতিহ্য হারাতে বসেছে। বিলটিতে পর্যাপ্ত পানি না থাকায় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মৎস্য বিভাগ আর উপজেলা প্রশাসন বলছে একই কারণে চলন বিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। আবহাওয়াগত বিপর্যয় এটা যদি ঘটতে থাকে তাহলে হয়তো উৎপাদন ব্যাহত হতে পারে। চলন বিলের এই পানি আসলে এখানে জীবিকার একটা উৎস। যারা আমাদের জেলে সমাজ রয়েছেন তারা মৎস্য আহরণ করেন এখানে। আশানুরূপ যেটা থাকে প্রতি বছর সেরকম এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে হয়তো আগামীতে আশা রাখছি আমরা একটা পানি আসবে। চলন বিলের উপর সিংড়া উপজেলার 5000 মৎস্যজীবী নির্ভরশীল। প্রতি বছর বিলটি থেকে মাছ আহরণ ও পর্যটন থেকে প্রায় 100 কোটি টাকা আয় হয়। সময় সংবাদ, নাটোর। পানি না পেয়ে আত্মহত্যা করেছিলেন রাজশাহীর গোদাগাড়ির 2 সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি। সেই ঘটনার 2 বছর পরও তাদের পরিবারে চলছে শোক, আর বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জীবনে রয়ে গেছে আগের মতোই তীব্র পানি সংকট। বহু আশ্বাস, বহু প্রকল্পের গল্প শোনা গেলেও বদলায়নি বাস্তবতা। পানি সংকটে আশঙ্কাজনক হারে কমছে বরেন্দ্র অঞ্চলের ধান চাষের পরিমাণ। আব্দুল সালামের ছবিতে আলতাফ হোসেনের রিপোর্ট। 2022 সালের 23 মার্চ ধান খেতে সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ির নিমঘোটো গ্রামে বিষ পান করেন অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামে 2 চাচাতো ভাই। ঘটনার পর দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে, কিন্তু 2 বছর পরও পানির সংকট কাটেনি, ঘুচেনি কৃষকদের কষ্ট। পানি ঠিক মতো পায় না, ওর লাগে মনের দুঃখে ওই বীজ খাইয়ে মারা গেল না। ধানের আবার হয় না, এক সিজন হয়, এক সিজন হয় না। বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা প্রতি বছরই বড় মৌসুমে পড়েন তীব্র পানির সংকটে। গভীর নলকূপ চালকদের নানা অজুহাত আর অনিয়মে অনেক সময়ই বন্ধ থাকে সেচ। অভিযোগ আছে পানি দেয়া হয় মুখ দেখে, টাকা পয়সা বাকি থাকলে বন্ধ থাকে লাইন। পানি সংকট নিরসনে উপজেলার দেওপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে 2018 সালে পদ্মা নদী থেকে পানি উত্তোলনের একটি প্রকল্প নেয় এনজিও সংস্থা ডাসকো। তবে লাইন বৃদ্ধি না করা, অতিরিক্ত বিদ্যুৎ বিল সহ নানা কারণে সেই প্রকল্পটিও এখন কৃষকদের গলার কাটা। আয়ের থেকে আমাদের ব্যয় বেশি হয়ে গেছে। প্রতি মাসে আমাদেরকে 7444 টাকা অনার্থ দিতে হচ্ছে, পড়া থাক আর রানিং থাক। 2 কৃষকের আত্মহত্যার ঘটনার পর পদ্মা নদী থেকে পানি সরবরাহের ওই প্রকল্পটি ডাসকো হস্তান্তর করে এলজিইডির কাছে। কৃষকেরা লিখিত আবেদন জানান রবি মারান্ডি, অভিনাথ মারান্ডি নামে সেচ প্রকল্পটি বাস্তবায়নের। তবে 2 বছরেও তা আলোর মুখ দেখেনি। 50 থেকে 60 বিঘা বা 70 বিঘা এর বেশি আবাদ করতে দিচ্ছে না পানি সংকটের কারণে। এই ক্ষেত্রে আমাদের কৃষকেরা, আমার গোদাগাড়ি থানার বা আমার ইউনিয়নের কৃষকেরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলজিডির জলবায়ু দুর্যোগ ও সহনশীল ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়নের কথা ছিল এটি, কিন্তু ঠিক কী কারণে এখনও প্রকল্পটি ফাইলে বন্দি তার সদুত্তর নেই কারো কাছে। প্রজেক্টটা রান করার মতো যদি আমাদের রিপোর্টে পজিটিভ দিকটা আসে, হয়তো তার পরবর্তীতেই হেডকোয়ার্টার থেকে স্যাররা
নির্দেশনা দিবেন যে পরবর্তী কার্যক্রমটি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বরেন্দ্র অঞ্চলে পানির সংকটের কারণেই দিন দিন কমছে ধান চাষের পরিমাণ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় চলছে বালু তোলার মহোৎসব। একদিকে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, অন্যদিকে বালু তোলার হুমকিতে বাঁধ, বসতবাড়ি ও ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, কেউ প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে হুমকি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, খবর পেলেই ব্যবস্থা নিচ্ছেন তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বর্ষায় আগ্রাসী পদ্মা। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন এলাকায় পানির চাপে ধসে যায় তীররক্ষা বাঁধ। অথচ এরই মধ্যে চলছে বাঁধ ঘেঁষে বালু উত্তোলন। সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত 17টি পয়েন্টে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে অনেক জায়গায় বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। এতে ভাঙনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে হুমকি। দিনে প্রশাসনের কারণে কাটতে পারছে না, এখন রাতের আধারে কাটছে। এই বালু কাটার ফলে আমাদের এলাকার মানুষ প্রচুর ভোগান্তিতে। এলাকার অনেক বড় বড় নেতাকর্মী, ছোট বড় উভয়ে মাটি কাটার সাথে জড়িত। প্রতিবাদ করলে তুই এগুলা কেন বলছিস, কাজ তো হয়েছে, তুই কেন বলছিস, সত্যি কথা বললেই মনে করেন পুলিশের হুমকি দেখায়। প্রকাশ্যে বালু তোলা হলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি, খবর পেলেই ব্যবস্থা নিচ্ছেন তারা। যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা জিডি করেছি। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় অবৈধভাবে বালুমাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চন্দ্রনারায়ণপুর গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দুর্নীতির কারণে বাংলাদেশের স্টক মার্কেট তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে স্টক মার্কেটকে প্রাধান্য দেবে। বলেন, মার্কেট নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। এই যে রেগুলেট করে করে নিয়ন্ত্রণের মাধ্যমে করাপশনের যে জন্ম বাংলাদেশে, রেগুলেশন ওভার রেগুলেশন হচ্ছে করাপশনের জন্ম দেয়। এটা আমরা করতে দেব না। আর আপনাদের যদি ক্যাপাসিটি বিল্ড করতে পারেন অ্যাজ এন ইনস্টিটিউশন চিটাগং স্টক এক্সচেঞ্জ, আই ক্যান অ্যাসিওর ইউ অনেকগুলো রাষ্ট্রের কাজ যেগুলো রাষ্ট্র এখন পরিচালনা করছে, অনেকগুলো কাজ আমরা আপনাদের হাতে তুলে দেব। রাঙামাটির কারবারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ গ্রুপের আস্তানা থেকে AK-47 সহ বেশ কিছু গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের একটি সশস্ত্র দল অবস্থান করছে এমন খবরে মঙ্গলবার ভোরে বাঘাইহাট জোনের সেনা টহল তল্লাশি অভিযান শুরু করে। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে একটি AK-47 সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে লুকিয়ে রাখা দেশি বিদেশি অস্ত্র, গুলি ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, ডাকাত দলের 4 সদস্য টেকনাফের রঙ্গিখালির গলাচিরা পাহাড়ে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি এবং র্যাব। বিজিবি ও র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায় এবং দূর থেকে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পাহাড়ি তল্লাশি চালিয়ে ডাকাত দলের লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র, 4টি হ্যান্ড গ্রেনেড ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বরিশালের বাকেরগঞ্জে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুনের ঘটনা ঘটেছে। বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বাবা মায়ের দাবি, ইয়াবা কিনতে 5,000 টাকা না দেয়ায় প্রথমে মাকে মারধর করে ছেলে, পরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলে স্ত্রীকে বাঁচাতে ছেলেকে রড দিয়ে আঘাত করলে নিহত হন 18 বছর বয়সী বখাটের ছেলে। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বাবা মা। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার কথা জানায় পুলিশ। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ব্রিটেনের এমন পরিকল্পনার ঘোষণায় চটেছে ইসরায়েল। যুক্তরাজ্যের এ পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা।
এদিকে দখলদারের অব্যাহত হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 81 জন। ক্ষুধা নিবারণের আশায় ছোট ছোট হাত দিয়ে চলছে মাটি থেকে ময়দা তোলার আপ্রাণ চেষ্টা। অনেকেই আবার পিঠে করে নিয়ে যাচ্ছে বস্তা। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রতিদিনকার চিত্র এটি। প্রাণের ঝুঁকি নিয়ে সাগরে নেমেও খাবার সংগ্রহের চেষ্টা করছেন উপত্যকাটির বাসিন্দারা। কেউ সফল হচ্ছেন, কেউ আবার ফিরছেন শূন্য হাতে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিমানযোগে ত্রাণ পাঠিয়েছে জর্ডান। এতে প্রায় 15 টন খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিমানযোগে প্রথমবারের মতো সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্যও। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিণতির মধ্যেও নৃশংসতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার উপত্যকা জুড়ে চালানো হামলায় প্রাণ হারান অর্ধশতাধিক গাজাবাসী। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত না হলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ পরিকল্পনার ঘোষণা দেন তিনি। বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনাও হয় না। পাশাপাশি হামাসের প্রতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান স্টারমার। আমাদের লক্ষ্য সবসময়ই একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন। কিন্তু এখন সেই লক্ষ্য ইতিহাসে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। আমি আগেও বলেছি, আমরা এমন সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব যখন তা দুই রাষ্ট্র সমাধানের জন্য সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে। এখন সেই সমাধান হুমকির মুখে, তাই এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ব্রিটেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পদক্ষেপে ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ব্রিটেনের অবস্থান পাল্টে যাওয়ায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। প্ল্যাকার্ড হাতে ক্ষুধাকে অস্ত্র না বানানোর দাবি জানান ইসরায়েলি বাসিন্দারা। একই দিন গ্রিসের ক্রিট দ্বীপে ইসরায়েলি পর্যটকবাহী একটি প্রমোদ তরী এসে নোঙর করলে ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান দেন দ্বীপটির বাসিন্দারা। এদিকে নাগরিকদের তোপের মুখে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টাও। গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার মাল্টার রাজধানী ভালেত্তায় বিক্ষোভে নামেন দেশটির বাসিন্দারা। এ সময় বিভিন্ন পাত্রে শব্দ করে স্লোগান দেন তারা। দাবি জানান অবরুদ্ধ উপত্যকাটির শিশুদের অনাহারে মৃত্যুর বিরুদ্ধে সরকারি পদক্ষেপের। বিক্ষোভের ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জানান, মাল্টা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। একই দিন গ্রিসের ক্রিট দ্বীপে ইসরায়েলি পর্যটকদের নিয়ে প্রমোদ তরী এসে নোঙর করে। এ সময় গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশের কড়া নিরাপত্তায় বিক্ষোভকারীরা আগেওস নিকোলাস বন্দরে একটি বিশাল ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে ইসরায়েলি পর্যটকবাহী প্রমোদ তরীর দিকে তাকিয়ে ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান দেন। মঙ্গলবার তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে বিক্ষোভ করেন একদল ইসরায়েলি। এ সময় ক্ষুধাকে অস্ত্র না বানানো এবং গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। কামচাটকা উপদ্বীপে 3 থেকে 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাশিয়ার পূর্বাঞ্চলে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই রাশিয়ার কামচাটকা অঞ্চলে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ধেয়ে আসে। জাপান আবহাওয়া সংস্থা 1 মিটার উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে। হাওয়াই রাজ্যের জন্য তাৎক্ষণিক সুনামি সতর্কতা দেয় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। হাওয়াই কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটি বিধ্বংসী ঢেউ সৃষ্টি করতে পারে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
12 আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে ফের শুরু হতে পারে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ। 30% শুল্ক বাড়িয়ে আবারও 145% নিয়ে যেতে পারে ওয়াশিংটন, পাল্টা ট্যারিফ তুলতে পারে বেইজিংও। স্থানীয় সময় মঙ্গলবার সুইডেনের স্টকহোমে দুই দেশের বৈঠক হলেও আসেনি কোনো সিদ্ধান্ত। যদিও চীন বলছে ওয়াশিংটন ও বেইজিং একে অপরের ওপর বর্তমান শুল্ক হার বহাল রাখার সিদ্ধান্তে পৌঁছেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। স্থানীয় সময় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান শুল্ক সংক্রান্ত অচলাবস্থা কাটানো এবং দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এ আলোচনা হয়। তবে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ায় দুই দেশের মাঝে আবারও অতিমাত্রায় শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 12 আগস্টের মধ্যে চুক্তি না হলে 30% শুল্ক বাড়িয়ে ফের 145% নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক তুলতে পারে চীনও। যদিও এর আগে মে মাসে উভয় পক্ষই কিছুটা ছাড় দিয়েছিল। চীন নেমেছিল 125 থেকে 10% আর যুক্তরাষ্ট্র 145 থেকে 30%। এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, বৈঠকটি গঠনমূলক ছিল এবং শুল্ক বিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি সম্ভব হতে পারে। তবে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত কোনো অনুমোদন পাননি বলেও জানান তারা। চীন আধুনিক সময়ে সবচেয়ে ভারসাম্যহীন অর্থনীতি ধরে রেখেছে। তারা বৈশ্বিক উৎপাদনের 30% নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে তাদের বর্তমান অ্যাকাউন্ট উদ্বৃত্ত বৈশ্বিক জিডিপির 2%, যা ইতিহাসে আগে দেখা যায়। এটা অবশ্য টেকসই নয়, তাই শুল্কের হার এই ভারসাম্যহীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকবে। এদিকে বেসেন্ট আরো বলেন, চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তবে তাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে। অন্যদিকে চীনের শীর্ষ কর্মকর্তা জানান, বেইজিং ও ওয়াশিংটন একে অপরের ওপর বর্তমান শুল্ক হার বহাল রাখার সিদ্ধান্তে পৌঁছেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। 3 বছর মেয়াদী ইতালির স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার। প্রায় 23,000 কোটার বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আগাম ফর্ম পূরণ হয়েছে প্রায় 2 লাখ। এদিকে একটি চক্র ভুয়া তথ্য ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে 2023 থেকে 2025 সাল পর্যন্ত 4,52,000 শ্রমিকের কোটার আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে 31 জুলাই। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীরা ভুল সংশোধনের জন্য 15 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইট খোলা পাবেন। এই আবেদনের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 1 অক্টোবর সকাল 9টায়। সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া মালিক দালালদের দৌরত্ব এবং যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে আবেদনের সফটওয়্যারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারী এবং তার মালিকের জমা দেওয়া তথ্য এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে তা গ্রহণ বা বাতিল করা হবে। এদিকে বাংলাদেশে একটি দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিক ডের একদিন আগেও আবেদন করা যাবে বলে ভুয়া প্রচার চালিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। 31 জুলাই শেষ হওয়ার পরে আসলে আবেদনের কোনো সুযোগ নাই। সো অনলাইনে যদি দেখেন যে এখনো আবেদন হচ্ছে, বিভিন্ন টাইপের সিল মারা ফর্ম দেখতেছেন, এই ধরনের ভুয়া বা প্রতারণামূলক আবেদন থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা মন খারাপ করার কিছু নেই। 26 থেকে 28 পর্যন্ত আরো 5 লক্ষ শ্রমিক নিবে, আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন। অলরেডি 22,000 কোটার বিপরীতে 2 লক্ষর কাছাকাছি আবেদন জমা পড়েছে। আবেদন করার সময় অবশ্যই আর্থিক লেনদেন এবং অন্যান্য বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। 2026 থেকে 2028 সালের মধ্যে ইতালি সরকার আরো 5 লাখ শ্রমিক নেবার সিদ্ধান্ত অনুমোদন করেছে গত 30 জুন। দেশের মন্ত্রিপরিষদে অনুমোদন করা এই আইনটি আগামী সেপ্টেম্বরে গেজেট আকারে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। 2026 সালের কোটা অনুযায়ী এবছরের শেষ দিকে শুরু হতে পারে আগাম ফর্ম পূরণ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাজ ও থাকা খাওয়ার পরিবেশ অনেক ক্ষেত্রেই অনিরাপদ হয়ে উঠছে। দেশটিতে প্রায় স্ট্রোক কিংবা অন্য কোনো দুর্ঘটনায় পঙ্গুত্ব বা প্রাণহানি ঘটছে অসংখ্য প্রবাসীর। এতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উদ্বিগ্ন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনও। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত।
পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ। দেশটিতে রয়েছেন 1 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। তারা দেশটিতে বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করলেও বর্তমানে কাজ ও থাকা খাওয়ার পরিবেশ অনেক ক্ষেত্রেই অনিরাপদ হয়ে উঠেছে। প্রায় স্ট্রোক বা অন্য কোনো দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণের কারণে দেশে ফিরতে হচ্ছে অনেক প্রবাসী বাংলাদেশিকে। মালদ্বীপে কর্মরত প্রবাসীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি রয়েছে নির্মাণাধীন কোম্পানিগুলোতে। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থেকে হাড়ভাঙা পরিশ্রম করেন এইসব প্রবাসীরা। এর ওপর বিরূপ পরিবেশে থাকা ও স্বাস্থ্যসম্মত খাবার না খেয়ে অসুস্থ হলে আবার সময় মতো ডাক্তার না দেখিয়ে অমানবিক জীবনযাপন করেন অনেকেই। দেখা যায় কি অনেকেই টাকাগুলো ঋণ নিয়ে আসে, আবার এখানে আসি তাদের কর্মব্যস্ততা বেশি। এই দুই টেনশনের মাঝে তাদের একটা অসুস্থতা তৈরি হয়। 3-4 বিল্ডিং এ কাজ করি, সেফটি ব্যবহার করি না, যার কারণে আমরা প্রায় সময় আহত হয়ে যাই। বাংলাদেশ সরকার আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দিবেন যেন মালদ্বীপে যারা অসুস্থ হয় তাদেরকে দেশে পাঠানোর যেন ব্যবস্থাটা ওই রকম ভাবে করে দেয়। সম্প্রতি অনেক বাংলাদেশি কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা স্ট্রোকজনিত কারণে পঙ্গু হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবার কেউ কেউ হাই কমিশন ও প্রবাসীদের সহায়তায় দেশে ফিরেছেন বলেও জানান মিশনের কল্যাণ সহকারী জসিমউদ্দিন। যারা আপনারা বাংলাদেশিরা আছেন তারা স্বাস্থ্য সচেতন হন, আপনারা নিয়মিত চেকআপগুলি করান, যেটা আপনাদের ইন্স্যুরেন্সে কভার করে, আপনাদের বাড়তি কোনো টাকা দিতে হবে না। বেশিরভাগ প্রবাসী স্বাস্থ্য সুরক্ষায় অসচেতনতা, অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ে কাজ করার কারণে দিন দিন স্ট্রোক বা অন্যান্য দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এসব প্রবাসীদের পুষ্টিকর খাবার, ব্যায়াম, বিশ্রাম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। প্রবাসী ভাইরা যারা বিভিন্ন পরিশ্রমের কাজ করে থাকেন, প্রয়োজনীয় খাবার, পানীয় এবং সেটি দ্বারা আপনারা গ্রহণ করবেন যথাযথভাবে এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন, এবং একই সাথে আপনাদের যে ইন্স্যুরেন্সের অর্থ রয়েছে সেটির মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা যেটি রয়েছে সেটি আপনারা গ্রহণ করবেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতি সচল রাখা এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য সরকারের উচিত প্রবাসীদের কর্মপরিবেশ উন্নত করার জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পদক্ষেপ নেওয়া। সময় সংবাদ, মালদ্বীপ। পরের সময় আরো থাকছে Bangladesh, the one and only debutant among the 12 participating teams. অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলো এএফসি নারী এশিয়ান কাপের ড্র। বি গ্রুপে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ, প্রতিপক্ষ উত্তর কোরিয়া, উজবেকিস্তান ও চীন। ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বেশ কয়েকটি এলাকা। দেশটির মধ্য উত্তরাঞ্চলের 5টি দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা করছেন 1,500-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের কারণে দাবানলে বিপর্যস্ত পর্তুগালের বেশ কয়েকটি এলাকা। পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় 5টিরও বেশি বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন 1,500-এর বেশি দমকল কর্মী। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী মাঙ্গুয়ালদে, পন্তে দে লিমা, অ্যারোকা, পেনামাকোর ও পন্তে দা বার্কা মিউনিসিপ্যালিটির দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। মঙ্গলবার সকাল থেকেই বিজু, ভিয়েনা দো কাস্তেলো, আভেইরো ও কাস্তেলো ব্রাঙ্কো জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকা দাবানলের খবর পেয়েই নেভানোর কাজে যুক্ত হন 1600-র বেশি দমকল কর্মী। ব্যবহার করা হচ্ছে 500-র বেশি অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় বেগ পেতে হচ্ছে অগ্নি নির্বাপক উড়োজাহাজগুলোকেও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। সর্বোচ্চ প্রস্তুতি থাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে যায় 40 ডিগ্রি সেলসিয়াস। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। চিলির মধ্য উপকূল জুড়ে শতাধিক সৈকত এখন বিলুপ্তির মুখে। গবেষকরা বলছেন, প্রতি বছর গড়ে 86% হারে সৈকতের পেছনে সরে যাওয়া এক নতুন জলবায়ু সংকেত। কারণ হিসেবে সমুদ্র সীমা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর নীতির অভাবকেই দুষছেন পরিবেশ বিজ্ঞানীরা। চিলির এক সময়ের জমজমাট উপকূলীয় শহর আলগাবোরো, ভিনা দেল মার, তবে এখন ক্ষয়প্রাপ্ত ভূমিতে রূপ নিচ্ছে শহর দুটি। ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের কোস্ট অবজারভেটরির তথ্য বলছে 2025 সালের মধ্যে দেশটির 100-টির বেশি সৈকত বিশাল হারে পেছাচ্ছে।
ভূমিক্ষয়ের পেছনে রয়েছে একাধিক কারণ, যার ভেতর অতি নির্মাণ ও জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ। 2024 সালের শেষ থেকে 2025 সালের শুরু পর্যন্ত উচ্চ জোয়ার ছিল এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র। গবেষকরা আশঙ্কা করছেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী 10 বছরে গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলগুলো সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, প্রতি বছর গড়ে 86% হারে সৈকত পেছনে সরে যাচ্ছে। এরই মধ্যে কোস্ট অবজারভেটরি একটি আইন প্রস্তাব আকারে জমা দিয়েছে। তবে 2022 সালে উত্থাপিত বিলটি এখনও সংসদে পাশ হয়নি। পরিবেশ বিজ্ঞানীদের মতে, সমুদ্র সীমা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নীতির অভাবেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, যা শুধু ভৌগোলিক মানচিত্র নয়, প্রাকৃতিক ভারসাম্য এবং জনজীবনকেও দুর্বিষহ করে তুলছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কঠিন গ্রুপে পড়লেও এশিয়ান কাপের মঞ্চে ভালো করার সম্ভাবনা দেখছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। বিগত সময়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে পারফর্ম করে বাংলাদেশ সেই প্রমাণ রেখেছে বলেও মনে করেন তিনি। এদিকে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হেড কোচ পিটার বাটলার। তবে তার দেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে ইঙ্গিত দেন ব্রিটিশ কোচ। C4 for Chinese Taipei. I promise it's a draw. এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে উপস্থাপকের রসিকতা, সেটা ভারতকে নিয়ে হলেও এদিন ভাগ্য রসিকতা করেছে বাংলাদেশের সঙ্গে। কারণ প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া এশিয়ান কাপে আফিদারা এতটাই কঠিন গ্রুপে পড়েছে যে অনেক সম্ভাবনা এখন ধূসর। ভাগ্য বাংলাদেশকে প্রথম ম্যাচেই দাঁড় করিয়েছে 9 বারের চ্যাম্পিয়ন চায়না রিপাবলিকের মুখোমুখি। পরের ম্যাচ বাটলারের দল খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে, যাদের ঘরে আছে 3টি শিরোপা। এবারের মিশনে একমাত্র স্বপ্ন দেখা যায় উজবেকিস্তানকে নিয়ে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওদের হারানোর সক্ষমতা রাখে লাল সবুজ। বাংলাদেশের গ্রুপটা একটু কঠিন হয়ে গেছে, যারা পড়েছে কোরিয়া, চায়না এবং উজবেকিস্তান সকলেই কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং অনেক এগোনো। উজবেকিস্তান ভেতরে বাকি দুটো দেশ কিন্তু হয়তো 20-এর নিচে আছে, উজবেকিস্তানের র্যাঙ্কিং সম্ভবত 50। তো এই দেশগুলোর সাথে একই গ্রুপে পড়াটা বাংলাদেশের জন্য একটু কঠিন হয়েছে। কিন্তু আমরা কিন্তু কিছুদিন আগেও আমাদের চেয়ে অনেক আগানো মায়ানমারের কথা যদি বলি না, তার র্যাঙ্কিংয়ে প্রায় 60-র নিচে অবস্থান করছে। সুতরাং এবং তাদের বাহরাইনকে আমরা হারিয়েছি। সুতরাং আমি কঠিন গ্রুপে পড়লেও আমি কিন্তু আশাবাদী যে মেয়েরা একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল আনতে পারবে। এশিয়ান কাপ কোয়ালিফাই করার পর থেকেই বাফুফে বলে আসছে মিশন অস্ট্রেলিয়া সেট করে কাজ শুরু করা হবে। প্রতিপক্ষ নিশ্চিত হবার পর নিশ্চয়ই আর বসে থাকতে চাইবেন না নীতি নির্ধারকরা। আসছে সময়গুলো কাজে লাগানোর গুরুত্ব অনুভব করছেন কোচ পিটার বাটলারও। বিপরীতে অসহায়ত্ব প্রকাশ করেছেন ব্রিটিশ কোচ। আমার পরিকল্পনা আছে, তবে সবকিছু নির্ভর করছে বাফুফের ওপর। আমি বলতে পারি আমি সৌদি আরবে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আমি কেবল অনুরোধ করতে পারি। আমি পরিকল্পনা ও কৌশল নিয়ে কথা বলেছি। সবকিছুই নির্ভর করে কর্তৃপক্ষের উপর, যাদের অর্থের ব্যবস্থা করতে হবে। আশা করছি আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো। এশিয়ান কাপে ভালো করতে পারলে সুযোগ আছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার। শীর্ষ 6 দল সরাসরি পাবে ব্রাজিলের টিকিট। 7 এবং 8 নম্বর দলেরও সুযোগ থাকবে প্লে অফের মধ্য দিয়ে বিশ্বকাপে জায়গা করার। তবে কঠিন গ্রুপে পড়ে সব সমীকরণই এখন জটিল বাংলাদেশের জন্য। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবলারদের খেলা মাঠে এসে উপভোগ করতে চান অস্ট্রেলিয়ান প্রবাসী সমর্থকরা। এ টুর্নামেন্টে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপ খেলবে আফিদা খন্দকারের দল, এমনটাই প্রত্যাশা তাদের। গ্রুপ পর্বে অন্তত 2টি ম্যাচ জয়ের আশা রাখছেন প্রবাসীরা। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল এএফসি ওমেন্স এশিয়া কাপ 2026-এর ড্র। বাকি 11 দল এর আগে এশিয়া কাপ খেললেও বাংলাদেশের মেয়েরা এশিয়ার সর্বোচ্চ মঞ্চে এই প্রথম সুযোগ তৈরি করে নিয়েছে। লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলের গ্রুপ নির্ধারণ করা হয়। 3টি গ্রুপের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কঠিন গ্রুপে স্থান পেয়েছে। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ 9 বারের এশিয়ান চ্যাম্পিয়ন চায়না, বিশ্ব র্যাঙ্কিং এর 9 নম্বর দল উত্তর কোরিয়া ও শক্তিশালী উজবেকিস্তান। সিডনি টাউন হলে গ্রুপ নির্ধারণী অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়া বাকি সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চায়না ও উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশে খেলা অনুষ্ঠিত হবে 30,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। উজবেকিস্তানের সাথে খেলা অনুষ্ঠিত হবে পার্থে। ড্র অনুষ্ঠানে আগত উচ্ছ্বসিত বাংলাদেশের সমর্থকেরা আশা করছেন গ্রুপ পর্বে ভালো খেলা উপহার দিয়ে বাংলাদেশ বিশ্বমঞ্চে জায়গা করে নেবে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো এফসি ওমেন্স এশিয়ান কাপে অংশগ্রহণ করার জন্য আমরা খুশি। আর আমি আশা করতেছি বাংলাদেশ যাতে অন্তত টপ 6 অথবা টপ 8-এর মধ্যে থেকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারে। বাংলাদেশ গ্রুপ বিতে আছে, তো আমি আশা করব যে যেহেতু বাংলাদেশ গ্রুপ বিতে থাকে 2টা ম্যাচ অন্তত এখানে আমরা পাবো, তো আমরা যারা সিডনি আছে আমরা আশা করি ম্যাচ উপভোগ করতে পারবো। বাংলাদেশিরা আশা করছে যে অন্তত 2টো ম্যাচে যদি তারা জিততে পারে তাহলে বাংলাদেশ কিন্তু অলিম্পিকে এমনকি বিশ্বকাপেও খেলার সুযোগ পাবে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বিপিএলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান IPG। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিকে সম্ভাবনাময় হিসেবেই দেখছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনিল মোহন। তবে নির্ধারণ করতে হবে টুর্নামেন্ট আয়োজনের নির্দিষ্ট একটি সময় ও চূড়ান্ত করতে হবে মডেল। এছাড়া সঠিক ফ্র্যাঞ্চাইজি মালিকদের দল দেয়া এবং ভালো মানের ক্রিকেটারদের আগ্রহ বাড়াতে পারলে বিপিএলও বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বের অন্যতম সেরা, তবে 11টি আসরে সঙ্গী হয়েছে কেবল বিতর্ক আর সমালোচনা। তবে 12তম আসরে ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা বিসিবির, দায়িত্ব দিয়ে দিতে চায় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। সারাও মিলছে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। বিপিএলে কাজ করার আগ্রহ দেখিয়েছে দুবাই ভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান IPG। বিশ্বের বড় বড় প্রায় সব ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের। বিপিএল এর সমস্যাটাও ঠিকই ধরতে পেরেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। বিপিএল ভালো মানের টি20 লিগ, বিগত কয়েক বছরে এটা সঠিকভাবে পরিচালনা হয়নি। মডেল ভালো, কিন্তু কিছু দিকে অনেক সমস্যা রয়েছে, সেগুলো ঠিক করলে এটা অনেক উপরে যাবে। আমরা বিগত 5 বছর ধরে সফলভাবে লঙ্কা প্রিমিয়ার লিগ পরিচালনা করছি। দল বিক্রি, মিডিয়া রাইটস, প্রোডাকশন সবকিছুই আমরা পরিচালনা করেছি। সেই অভিজ্ঞতা দিয়েই এখানে কাজ করতে চাই। বিপিএল নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। ফ্র্যাঞ্চাইজি মালিকদের ক্রিকেটারদের অর্থ না দিয়ে পালিয়ে যাওয়ার নজির আছে। ভালো মানের বিদেশি ক্রিকেটাররাও আগ্রহ দেখায় না এই লিগ খেলতে। তারপরও বিপিএল নিয়ে কেন এত আগ্রহ এই প্রতিষ্ঠানের? বাংলাদেশের বাজার বাণিজ্যিকভাবে সম্ভাবনাময়। শ্রীলঙ্কা, আমিরাত অন্য যে কোনো দেশের চেয়েও বেশি। তবে বড় চ্যালেঞ্জ সঠিক সময় নির্ধারণ করা। প্রতিটি লিগের নির্দিষ্ট সময় থাকে। বিপিএলেরও এমন সময় বের করতে হবে যাতে অন্য লিগের সাথে সাংঘর্ষিক না হয়। বিসিবি হয়তো ভাববে এটা নিয়ে। আশা করি তাহলে বড় ক্রিকেটার এবং স্পন্সররা আগ্রহ পাবে। শ্রীলঙ্কা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বের অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগই কাজ করেছে এই প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমেই সেসব লিগে যুক্ত হয় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি। বিপিএলও অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার গুঞ্জন আছে। আমরা সাউথ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে সফলভাবে লিগ আয়োজন করেছি। জিম্বাবুয়ে লিগ নিয়েও কথা চলছে। আমি আত্মবিশ্বাসী এখানেও আমরা ভালো কাজ করব। তবে ভালো মালিক পাওয়া জরুরি। বিশ্বের অন্য জায়গা থেকে ফ্র্যাঞ্চাইজি আনার চেষ্টা করব। তবে একটা ভালো মডেল যখন তৈরি করতে পারবো তখন বিশ্বের অনেক জায়গা থেকে দল আসবে, অনেক অর্থ আয় হবে। IPG ছাড়াও IMG স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানও আগ্রহ দেখাচ্ছে বিপিএল আয়োজনের জন্য। তামিম হোসেন, সময় সংবাদ। দেশি আম্পায়ারদের আরও দক্ষ করতে কর্মশালা করেছে বিসিবি, যার দায়িত্বে ছিলেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রায়ই দেশি আম্পায়ারদের নিয়ে নানা অভিযোগ থাকে ক্রিকেটারদের। তাদের আরও দক্ষ করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বোর্ড। বাংলাদেশে আসবেন কিংবদন্তি আম্পায়ার সাইমন তাফেল। এর আগে এনামুল হক মনি ও সৈকতদের দিয়ে কর্মশালা করেছে বোর্ড, যেখানে কিভাবে নিখুঁত আম্পায়ারিং করতে হয় তার প্রশিক্ষণ দিয়েছেন তারা। কর্মশালা শেষে হয়েছে ফটো সেশন। এছাড়া কদিন আগে ম্যাচ রেফারিং কর্মশালা করেছিল বোর্ড। চাঁপাইনবাবগঞ্জে স্টেডিয়ামের মাঠ ঘুরে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করে চেম্বার অব কমার্স। মেলা শেষ হওয়ার 1 মাস পরও মাঠের কোনো সংস্কার হয়নি। মাঠে এখনও ইট, বাঁশ, কাঠ ও পাথরের স্তূপ। ক্রিকেটের পিচের ওপর গজিয়েছে গাছ, জমে আছে পানি। এমন অবস্থায় প্রায় 3 মাস হয়ে গেছে স্টেডিয়ামে অনুশীলন কিংবা খেলা আয়োজন সম্ভব হচ্ছে না। মাঠ সংস্কারে কোনো উদ্যোগও নেয়নি জেলা ক্রীড়া সংস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট।
প্রথম দেখায় মনে হতে পারে এটি পরিত্যক্ত কোনো ইট ভাটা। বিশাল মাঠের চারদিকে ইটের স্তূপ, কোথাও জমে আছে কাদা পানি, ছড়িয়ে ছিটিয়ে আছে বাঁশ। কিন্তু ভুল ভাঙবে মাঠের সঙ্গেই গ্যালারি দেখলে। এটা প্রায় 6.5 দশকের পুরনো চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান স্টেডিয়াম। চেম্বার অব কমার্সের উদ্যোগে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 1.5 মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। অবশ্য মেলা শেষ হয়েছে 5 সপ্তাহ হতে চলল, কিন্তু এখন পর্যন্ত মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। দীর্ঘদিন মেলা ও পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্টেডিয়ামের মাঠ ভরে গেছে আগাছায়। ক্রিকেটের পিচ ও ফুটবল মাঠে এখনো পুঁতে রাখা হয়েছে বাঁশের খুঁটি। মাঠের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইটের ছোট টুকরো ও পাথর। খেলার কোনো পরিবেশই নেই। এমন অবস্থায় প্রায় 3 মাস ধরে বন্ধ স্থানীয় টুর্নামেন্ট ও অনুশীলন। সদরের স্টেডিয়াম ছেড়ে কয়েক কিলোমিটার দূরের মাঠে গিয়ে অনুশীলন করতে হচ্ছে খেলোয়াড়দের, জানিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন খেলোয়াড় ও কোচরা। আমরা যে ওই মাঠটাতে শুরু থেকে খেলতেছি বা শুরু থেকে প্র্যাকটিস করতেছি বা মেহনত করতেছি, ওই মাঠটা আমাদের কাছ থেকে ওভাবে করে নষ্ট হয়ে যাওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য আমরা অবশ্যই খুব দুঃখ প্রকাশ করছি। এই মেলাটা হওয়ার জন্য আমাদের মাঠের ভিতরে অনেক ইট, তারপরে বাঁশটা সেগুলো পুঁতার জন্য খাল হয়ে গেছে অনেক। আমাদের বাড়িতে ধরেন সদরে, এটা হচ্ছে সদরের বাইরে মাঠটা, আমাদের এদিকে এসে তখন প্র্যাকটিস করা লাগছে। আমরা চাচ্ছি যে কিছুদিনের ভিতরে মাঠটা আবার আগের মতন করে দেখ। জেলার প্রধান স্টেডিয়ামে খেলাধুলা ও অনুশীলন বন্ধ করে সেখানে মেলার অনুমতি দেয়া এবং দীর্ঘ সময় পরও সংস্কার না করায় ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল। শিল্প বাণিজ্য মেলা এটি আসলে শহরের মধ্যে প্রধান স্টেডিয়ামে করা কোনোভাবেই সঠিক হয়নি। প্রোগ্রাম শেষ হওয়ার পরও আজ অবধি যেটা 10-15 দিনের মধ্যে মাঠ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেটি দুঃখজনক যে আজ পর্যন্ত সেটি ক্লিয়ার হয়নি। এ নিয়ে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়কের সঙ্গে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। যদিও মেলার আয়োজক কমিটি ও চেম্বার অব কমার্সের দাবি শিগগিরই সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে স্টেডিয়ামটিকে। মাছটা একটু না শোকা পর্যন্ত ইটগুলো টানা যাচ্ছে না। আবহাওয়া ভালো হলে খুব হলে 1 সপ্তাহ লাগবে। 1960 সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে প্রতিদিন শতাধিক ক্রিকেটার, ফুটবলের বয়সভিত্তিক খেলোয়াড়রা অনুশীলন করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ইংল্যান্ড ভারত শেষ টেস্টের ভেন্যু ওভালের কিউরেটর লি ফর্টিসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। শেষ টেস্টে মাঠে নামার আগে অনুশীলনে মূল উইকেটের বেশিরভাগ জায়গা ব্যবহার করায় এ ঝামেলা তৈরি হয়। এ নিয়ে ফোর্টিস অভিযোগ করার কথা বললে আরও চড়াও হন গম্ভীর। টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির শেষ টেস্টে মাঠে নামার আগে ওভালে নিজেদের ঝালিয়ে নিচ্ছিল ভারত ক্রিকেট দল। সেই অনুশীলন চলাকালীন এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে ওভালের 3টি উইকেটে অনুশীলনের সুযোগ করে দেয় ইসিবি। তবে নিয়মের তোয়াক্কা না করে ম্যাচ উইকেটের কাছাকাছি অনুশীলন চালিয়ে যাচ্ছিল গৌতম গম্ভীরের দল, যা পছন্দ হয়নি ওভালের কিউরেটর লি ফর্টিসের। ভারতের এক সাপোর্টিং স্টাফকেও মূল উইকেটের কাছ থেকে সরে যেতে বলেন তিনি, যা ভালোভাবে নেননি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। এরপর ওভালের কিউরেটরের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান টিম ইন্ডিয়া কোচ। মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে তাকে বারবার বলতে শোনা যায়, তুমি শুধুই একজন গ্রাউন্ডসম্যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুজনকে থামানোর চেষ্টা করেন ভারতের ব্যাটিং কোচ শীতাঙ্কু কোটাক। বিষয়টি নিয়ে ফোর্টিস আনুষ্ঠানিক অভিযোগ করবে বলে গম্ভীরকে হুঁশিয়ারি দিলে উত্তরে তিনি যা খুশি করতে বলেন। এ নিয়ে ফর্টিসের কাছে বিষয়টি জানতে চাইলে ভারতের হেড কোচকেই প্রশ্ন করতে বলেন তিনি। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনেও এ বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় ভারতের ব্যাটিং কোচকে। মাঠে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত জানান শীতাংশু কোটাক। What he said about head coach, I don't really want to comment. হেড কোচ কি বলেছে সেটা নিয়ে এখানে মন্তব্য করতে চাই না। কিউরেটররা সবসময় উইকেট ও মাঠ সুরক্ষিত রাখতে চাইবে, কিন্তু যেখানে একদিন আগেই ম্যাচ হয়েছে সেখানে রাবার স্পাইক পরে উইকেট দেখলে সমস্যা হওয়ার কথা নয়। এটা 200 বছর আগের কোনো প্রাচীন জিনিস না যে ধরলেই ভেঙে যাবে। অনেক সময় উইকেট ও মাঠ দেখা খারাপ কিছু নয়। It's not an antique where you can't touch because otherwise it's 200 years old.
নিয়ম অনুযায়ী অনুশীলনে ম্যাচ উইকেট ব্যবহার করতে পারবে না কোনো দল। সেই নিয়মের তোয়াক্কা না করেই মূল উইকেটের কাছাকাছি অনুশীলন করে গম্ভীর নতুন বিতর্ক সৃষ্টি করলেন। যদিও এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর স্কোয়াড নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। বিশেষ করে দুই জায়ান্ট ভারত পাকিস্তানের দল কেমন হবে তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট প্রেমীদের মাঝে। ফিটনেস ইস্যুতে এবারের এশিয়া কাপে নাও খেলা হতে পারে ভারতের দুই তারকা পেসার জসপ্রীত বুমরা ও মোহাম্মদ শামির। এদিকে কাঁধের সার্জারিতে অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে শাদাব খানকে। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে নিয়মিত সহ অধিনায়কের ছাড়াই মাঠে নামবে পাকিস্তান। অনেক নাটকের পর আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে চরম অনিশ্চয়তা ছিল মহাদেশীয় এই টুর্নামেন্ট নিয়ে। তবে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার সফল আয়োজনের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটেছে। বিসিবির মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভার্চুয়ালি ওই এজিএমে বিসিসিআই এর অংশগ্রহণের মধ্য দিয়ে ক্রিকেট আঙ্গনে ভারত পাকিস্তান উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। এজিএম শেষে বাংলাদেশ থেকে পাকিস্তানে ফিরে দেশটির ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভি এশিয়া কাপের তারিখও জানিয়ে দেন। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। অংশ নেবে 8 দল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান ও হংকং। এরই মধ্যে ফিক্সচারও ঘোষণা করেছে এসিসি। আর এরপর থেকেই স্কোয়াড গোছাতে শুরু করেছে দলগুলো। টিম ইন্ডিয়া এই মুহূর্তে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি খেলছে ইংল্যান্ডে। টেস্ট টিমের বেশ কয়েকজন ক্রিকেটার নিশ্চিতভাবে থাকবেন টি20 ফরম্যাটের এশিয়া কাপেও, যদিও দুশ্চিন্তা রয়েছে জসপ্রীত বুমরাকে নিয়ে। ফিটনেস ইস্যুতে মেন ইন ব্লুর নাম্বার 1 পেসারের খেলা নিয়ে প্রায়ই অনিশ্চয়তা দেখা যায়। এশিয়া কাপের দল নিয়ে আলোচনা শুরু হওয়ার পরও একই দশা। শুধু বুমরা নন, আরেক পেসার মোহাম্মদ শামিকেও হয়তো দেখতে পাবেন না সমর্থকরা। 2023 ওয়ানডে বিশ্বকাপে অগ্নিঝরা বোলিং করা ফাস্ট বোলার চোটের কারণে গেল কয়েকটা বছরই নিয়মিত খেলতে পারছেন না। তার স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিনই হবে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের স্কোয়াডটাই এশিয়া কাপে খেলাতে পারে টি20 বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে পাকিস্তান রয়েছে বেশ অস্বস্তিতে। সেরা ফর্মে না থাকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে ছাড়া খেলেও সাফল্য ধরা দিচ্ছে না নিয়মিত। ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলেও ঢাকায় সফরে এসে সিরিজ হেরেছে সালমান আলী আগা বাহিনী। আবার চোটের সঙ্গে লড়ছেন নাসিম শাহ ও হারিস রৌফের মতো প্রথম সারির পেসার। এর মাঝে যোগ হয়েছে আরও দুঃসংবাদ। এমনিতে স্পিন ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা কাটছে না, তার মধ্যে এবার ছিটকে গেলেন শাদাব খানও। মেন ইন গ্রিনের টি20 সহ অধিনায়ক কাঁধের ইনজুরিতে মিস করেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ। জুলাইয়ে করিয়েছেন সার্জারি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া অলরাউন্ডারের মাঠে ফিরতে লাগতে পারে আরও 3 মাস। তাই এশিয়া কাপে পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে অন্য কাউকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার, ব্লক রেইড ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। অতি উৎসাহী ছিলেন হাবিব ও হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। ব্যাপক হত্যাযজ্ঞের পর রক্তিম জুলাইয়ের এই দিনে হাসিনা সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ঘৃণা ভরে প্রত্যাখ্যান ছাত্র জনতার। ফেসবুক প্রোফাইল লাল রঙে রাঙিয়ে প্রতিবাদ। আমদানির মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলেই সিংহভাগ অর্থ পাচার, দাবি বিআইবিএম এর। কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ঘাটতি দায়ী, যাচাই বাছাইয়ে কঠোর হওয়ার পরামর্শ। এবং রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। একাধিক দেশে সুনামি সতর্কতা জারি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।